হ্যাপি প্যারেন্টস ডেতে আপনাদের আবারও স্বাগত জানাই। হ্যাপি প্যারেন্টস ডে বন্ডেড উইথ ডেনড্রাইট সুপার কুইক। ছোঁয়ালেই জুড়ে যায়। এক একটি মানুষ এক একটি বাদ্যযন্ত্র, আর এই বাদ্যযন্ত্র কোলে পিঠে করে যারা বাজান, তাদেরকে গড়ে তোলেন, তাদেরকে সঙ্গীতের সুরে ভাসিয়ে তোলেন, তারা হলেন আমাদের বাবা মা। আর সেই রকম বাদ্যযন্ত্রের মতো সেই রকম দুজন মানুষ আজ আমাদের মাঝখানে আছেন। আমরা শুনবো তাদের গল্প, তাদের গান। আমরা ডেকে নেব প্রথমে অনিন্দকে। অনিন্দ, তোমাকে স্বাগত। আমরা অনিন্দকে পেয়ে আমাদের চারপাশটা অনিন্দ সুন্দর হয়েছে। এইবারে আমরা যাকে চাইবো সে আমাদের খুবই পরিচিত, আমাদের খুবই প্রিয়, টুম্পা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এমন দুজন মানুষ এসেছে, আমরা যারা জি বাংলাকে ভালোবাসি, তাদের সঙ্গে ঘর করি, তাদের ঘরের মেয়ে এবং ছেলে আমাদের ভীষণ প্রিয় দুজনেই। আপনাদেরও আমরা সকলেই জানি। অনিন্দ, তোমার সঙ্গে আগে আলাপ করতে চাইবো। তোমাকে আমরা চিনি, সবাই চিনি একভাবে, কিন্তু তোমার পাশে যে মানুষটি বসে আছেন তাকে আমরা তেমন করে চিনি না যেমন করে তুমি চেনো। হ্যাঁ, তা সেই তোমার চেনানোটা আজকে আমাদের একটু চিনিয়ে দাও। আমার বাবা মিস্টার এবি চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি, নমস্কার। এবি শব্দটার মধ্যে একটা কিছু লুকিয়ে আছে। হ্যাঁ, অপর্ণা বান্ধব চ্যাটার্জি। অপর্ণা বান্ধব? হ্যাঁ, অসাধারণ। এবার আমার নামের পাশেও বান্ধব আছে, যেহেতু আজকের যুগের ছেলে বান্ধবটা ইউজ করতে কোনো একটা জায়গায় লাগে, অনিন্দ চ্যাটার্জি হিসেবেই। আসলে তুমি অনিন্দ বান্ধব? আসলে অনিন্দ বান্ধব। কি অপূর্ব নাম। আর সেখানে বাবার নামের পিছনে অপর্ণা বান্ধব চ্যাটার্জি, জেঠুদের নাম হচ্ছে কমলা বান্ধব চ্যাটার্জি, বিরজা বান্ধব চ্যাটার্জি, তো সেই জন্য এবি চ্যাটার্জি। বাহ, কিন্তু ছোট করলে আপনি যদি স্কুলে বা কলেজে পড়াতেন, আমরা তো আপনাকে এবিসি বলে ডাকতাম। এবিসি, বহু লোক আমাকে এবিসি বলেই ডাকে। আমার একজন নাতনি হঠাৎ আমাকে বললো এবিসি ডি। আমি কেন? বললো এবিসি দাদু। বাহ, এবিসি এবিসি ডি, বাহ দারুণ তো, এবিসি দাদু। বাবার এই নামটা নিয়ে কোনো অসুবিধে, যে অপর্ণা শব্দটা, বান্ধব শব্দটা? না, আমাকে অনেক জায়গায় ফর্ম ফিল আপ করতে বলা হয়েছে, তা আমি লিখেছি অনিন্দ চ্যাটার্জি, বাবার নাম লিখেছি। ফর্মটা নেওয়ার পরে যে ফর্ম নিচ্ছে বলছে মায়ের নাম না, বাবার নাম। এই যে আপনার বাইরের চেহারাটা, হ্যাঁ, এটা দারুণ। এটার মধ্যে একটা কোথাও নিজেকে সাজানোর বা নিজেকে একটা সুন্দর করে পরিপাটি করে দেখাবার ইচ্ছে আপনার মধ্যে আছে, তাই তো নাকি? আমি বলছি, দাড়িটা অনেকেই হয়তো জানে না, 1962 সাল থেকে এরকম দাড়িটা রয়েছে। তাই নাকি? 1962। মানে ওই উৎপত্তি স্থল থেকে ও আর বাদ যায়নি? আর বাদ যায়নি। বাহ, আপনি দাড়ি বান্ধব এক অর্থে। মানে অপর্ণা বান্ধব তো বটেই, কিন্তু ওটাকেও সঙ্গী করে রেখেছেন এবং সেটা সুন্দর করে রেখেছেন, আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। মা মারা যায় 5 বছর আগে। উত্তর কলকাতার জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়ে ওঠা। কোথায়? মানিকতলা, সুকিয়া স্ট্রিট। বেশ, এবার তোমার সঙ্গে একটু আলাপ করি। টুম্পা, নমস্কার। বলো, তোমার এই যে পাশে বাবা বসে আছে এবং তুমি যে একটা পরিচিত মানুষ টেলিভিশনের, তারা সবাই তোমাকে জানে, কিন্তু তোমাকে বাবার সঙ্গে তোমার বোঝাপড়াটা এবং তোমার কথাবার্তাটা তারা জানে না। আজকে বাবাকে তাদের সঙ্গে আলাপ করিয়ে দাও আমার সূত্র ধরে। বাবা মিস্টার গুরুদাস ঘোষ। গুরুদাস বাবু, নমস্কার। আর মা আজকে আসতে পারেনি, মাকে আমি খুব মিস করছি। হঠাৎ করেই দাদুর শরীর খারাপ, কাউকে একজনকে মানে থাকতে হবে দাদুর কাছে, যার জন্য মা হাজার চেষ্টা করেও, মায়ের খুব আসার ইচ্ছে ছিল। মানে মা বাবা বলতে গেলে মানে এই অনুষ্ঠানের নিয়মিত দর্শক, মানে ভীষণ ভালোবাসে। খুব মিস করছি মাকে। আমি নদিয়ার মেয়ে, শান্তিপুর বাগাছড়া, একদম টিপিক্যাল একদম গ্রামের মেয়ে। বাড়িতে ধান ভরা গোলা, মানে গোয়াল ভর্তি গরু, ছাগল, মানে সব কিছু নিয়ে আমার বড় হয়ে ওঠা। আমার আজকে মানে আমি যে জায়গাটায়, যেটুকু জায়গায় আমি আসতে পেরেছি, সবটুকুই আমার বাবা আর আমার মায়ের জন্য। কারণ ওনাদের যে কষ্ট আমি দেখেছি, মানে
আমার যে ইচ্ছে ছিল বা আমার যা স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য যা যা কষ্ট করেছে সেটা আমার মনে হয় যেটুকুই আমি বলি খুব কম বলা হয়ে যাবে। কারণ আমি দেখেছি এরকম হয়েছে যে বাবাকেই বলেছে যে বাবার বন্ধুরা গ্রামের মেয়ে গ্রামে পড়াশোনা করবে, বিয়ে দিয়ে দিবি, সংসার হবে, শান্তিতে থাকবি, অত চিন্তা থাকবে না, কলকাতায় যাওয়া মানে একটা টেনশন, কী হবে না হবে, ওখানে একা থাকবে, অনেক রকম অসুবিধা, অনেক রকম বাধা, অনেক কিছু এসেছে। তার মধ্যে থেকেও আমার ইচ্ছে ছিল বলি আজ বাবা মা এমনকি আমার দাদা তিনজন মিলে অনেক কষ্ট করেছে। এরকম হয়েছে যে আমার তারাতলায় একটা জায়গায় এরকম শুটিং থাকতো, যখন আমি বাড়ি থেকে রেগুলার যাতায়াত করতাম শান্তিপুর থেকে, আমার যেতে ট্রেনে লাগতো 4 ঘন্টা, আসতে লাগতো 4 ঘন্টা, 8 ঘন্টা, হয়তো 8টায় কল থাকতো, আমাকে বাড়ি থেকে বেরোতে হতো মানে 3:50-এর ট্রেন, সেখানে হয়তো আমাকে 2:30 বা 3টের সময় ঘুম থেকে উঠতে হতো, তারপর রেডি টেডি হয়ে বেরোতাম, আসতে লাগতো 4 ঘন্টা, কাজ শুরু হয়ে মানে শেষ হতো যখন তখন হয়তো 9:30টার সময় এরকম প্যাক আপ হতো, লাস্ট ট্রেন ধরতে হতো আমাকে 10:40-এর ট্রেন শিয়ালদা থেকে, ফিরতে ফিরতে রাত হয়ে যেত, বাড়ি ঢুকতে ঢুকতে হয়তো 2-2:30 বেজে যেত, আমি বাড়িতে গিয়ে ঘুমোতাম 8 ঘন্টার জন্য, কারণ কলকাতায় আমার কোথাও থাকার জায়গা থাকতো না, ওই আমার হাতে 8 ঘন্টা টাইম থাকতো, আবার আমাকে বেরোতে হতো এরকম 3:50-এর ট্রেন ধরে। এমন দিন গেছে যে ট্রেন পাইনি, মিস করে গেছি, বাবা শিয়ালদায় বসে থেকেছে, আমি বাবার কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছি, আবার হয়তো পরের দিন কল টাইম, ওই মেকআপ নিয়ে আবার 8টার মধ্যে পৌঁছাতাম, গিয়ে মেকআপ তুলে আবার মেকআপ করতাম, মানে এইভাবে অনেক দিন গেছে। তার মধ্যে ট্রেনে ফিরতাম, ট্রেনে কোনো লোক থাকতো না, স্টেশন থেকেও বাড়ি যেতে লাগে প্রায় 8 কিলোমিটারের মানে দূরত্ব বাড়ি থেকে স্টেশন, তো বাবা বাইকে করে আমাকে নিয়ে আসতো, অন্ধকার, দুদিকটা পুরো মানে আমবাগান, জঙ্গল, কোনো লোকজন নেই, বাড়ি নেই, মানে প্রতিদিনই আমাকে ওরকম রাত্রে ওরকম লাস্ট ট্রেন ধরে আসতে হতো, আর ওই রকম জঙ্গলের মধ্যে দিয়ে, রাস্তার মধ্যে দিয়ে বাবা আমাকে নিয়ে আসতো। সবসময় বাবার মনে একটা ভয় থাকতো। আমি বিশেষ করে ভীষণভাবে ভগবান বিশ্বাসী, আমি সবসময় মনে করি যে আমার সঙ্গে আমার ঈশ্বর রয়েছেন, যার জন্য অনেক বিপদ হতে হতেও সেখান থেকে বেরিয়ে এসেছি। উনি এখন কি তোমার সঙ্গে এখানে থাকেন নাকি ওখানেই থাকেন? হ্যাঁ, কারণ বাবা এখনো মনে করে আমি বড় হইনি, মানে এইটুকুই আছি। এই যে আপনার মেয়ে এত কথা বলে গেল, ভালোই তো বললো, গুছিয়ে বললো, আপনার তেমন মনে হচ্ছিল কি যে ও বেশ বড় হয়ে গেছে? বড় হয়েছে, কিন্তু আমার কাছে তো ছোটই আছে। আপনার কাছে তো ছোটই থাকে। ও বড় হতে পারে, কিন্তু মা বাবার কাছে সন্তান সবই সময় ছোট। ঠিকই তো। বেশ, তুমি যে ইচ্ছে পূরণের কথা বললে, সেই ইচ্ছে পূরণের খেলাই আমরা এখানে খেলি বাবা মার জন্য। খেলাটা আমরা 4টে ভাগে ভাগ করেছি 4টি ইচ্ছে পূরণের জন্য। আমরা 4টি ইচ্ছে পূরণ করে থাকি বাবা মার। 4টে ইচ্ছে ছাড়া আর একটা স্পেশাল ইচ্ছে থাকে। কোনো একজন সন্তান বা বাবা মা এই মুহূর্তে ওই একটু গোলমালের মধ্যে আছেন, তার কাছে তার কোনো ইচ্ছে আছে, যে ইচ্ছেটা পূর্ণ হলে তার খুব ভালো লাগবে, আনন্দ হবে, তার একটু উপশম হবে কষ্টের। সেই রকম একজন মানুষের পাশে গিয়ে দাঁড়াবে আজকে যে বিজয়ী হবে সে। 60 বছরের নিঃসন্তান রেবা দত্ত দমদমের বাসিন্দা। মাত্র 20 বছর বয়সে দাদার বন্ধু মতিলাল দত্তের সঙ্গে প্রেম করে বিয়ে। সে বিয়ে শ্বশুরবাড়ির লোক মেনে নেয়নি। 2 বছর আগে স্বামী মতিলাল দত্ত মারা যাবার পরও শ্বশুরবাড়ির লোক কেউ আসেনি পাশে দাঁড়ানোর জন্য। বাপের বাড়ির আত্মীয়রাও যোগাযোগ রাখে না। স্বামী বেসরকারি সংস্থায় কাজ করতেন। সঞ্চিত অর্থ বলতে কিছুই নেই, রেখে গেছেন শুধু 4 দেওয়ালের একটা ঠিকানা। উনি সিকিউরিটি সুপারভাইজার ছিলেন, তারপরে আমি বাড়িতে একটু হোম ডেলিভারি করতাম, দুজনে মিলে কোনো স্বাচ্ছন্দ্য একটু চলতো আর কি। এই 1 বছর আগে উনি মারা গেলেন, তারপর তো আমার তো ক্ষমতা নেই করার, লাস্টে আমি এখন 2বারই রান্না করি, করে নিজের জীবনটা কোনো রকমে কাটাই। এই অবস্থায় রেবা দেবী ইচ্ছা প্রকাশ করেছেন খাবার দাবার আর জল গরম করার মেশিনের। আমার খাওয়া দাওয়ার খুব অসুবিধা, যদি কেউ একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত তাহলে খুব ভালো হতো। এবার তোমার কাছে জানতে চাইবো অনিন্দ, প্রথম ইচ্ছেটা কি? বাবা বেশিরভাগ সময়টা যেহেতু রিটায়ার্ড বাড়িতে থাকে, বই আর সিনেমা এটার উপরেই থাকে, আমি চাইবো যে পুরনো দিনের সিনেমা যদি বাবাকে দেখাতে পারি, সেটাই চাইবো, যে পুরনো বাংলা সিনেমার ডিভিডি। বাহ, তোমার প্রথম ইচ্ছেটা কি? আর যদিও মা আসেনি, কিন্তু প্রথম ইচ্ছে মায়ের জন্যই, খুব ঠাকুর নিয়ে মানে থাকতে ভালোবাসে, তো আমার ইচ্ছে মাকে একটা মানে কাঠের সিংহাসন দেবো। বাহ, সেজন্য আমরা এই প্রথম পর্বটিতে ঢুকছি। প্রথম ইচ্ছে পূরণের জন্য তোমার কাছে প্রথম পর্বের প্রথম প্রশ্নটিকে আনা হচ্ছে, দেখে নাও। রঙিন মাছ আমাদের খুব প্রিয়। বাঙালি রূপোলি মাছ খায় আর রঙিন মাছ সাজায়।
এই ঘরের মধ্যে সাজানোর জন্য রঙিন মাছ রাখার চল খুব সম্ভবত শুরু হয়েছিল চীন দেশে গোল্ডফিশ দিয়ে। তারপর প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে এর ব্যাপক প্রসার সারা বিশ্ব জুড়ে হয়। আধুনিক অ্যাকোয়ারিয়ামের জনক এক অর্থে বলা যায় ব্রিটিশ কেমিস্ট রবার্ট রিংটনকে। তিনি প্রথম দেখান যে মাছের সঙ্গে গাছ বা জলজ উদ্ভিদ রাখলে তাতে মাছ অনেক দিন বেশি বাঁচে। অ্যাকোয়ারিয়াম শব্দটা দুটো ল্যাটিন শব্দের মিশ্রণ। এরিয়াম মানে আধার বা স্থান, অ্যাকোয়া শব্দের মানে কি? অ্যাকোয়া শব্দের মানে কি আমরা ছলচাতুরি করে তোমার কাছে জানতে চাইলাম। ইউজুয়ালি যেটা হয়, যেহেতু সাঁতারু ছিলাম, ও তাই নাকি? একটা সময় ডিস্ট্রিক্ট বেঙ্গল মিট রিপ্রেজেন্ট করেছি, তো সবসময় এই অ্যাকোয়াটিক্স মিট কথাটা খুব ইউজ হয়। অ্যাকোয়া মানে হচ্ছে জল। তোমার জন্য একটু সহজ প্রশ্ন হয়ে গেল। মনে হচ্ছে তো? হ্যাঁ। বেশ, এবার তোমাকে জিজ্ঞেস করবো, তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না। না। দেখে নি। অ্যাকোয়া শব্দের মানে জল। তার মানে তুমি যে উত্তর দিয়েছো সেটি একেবারে সঠিক উত্তর। তুমি 25 পেলে। এই যে তুমি সাঁতার শুরু করেছিলে কোথায়? বাড়ির কাছে? হ্যাঁ, বাড়ির কাছে হেদোয়া? হেদুয়া বিদ্যাসাগর। হ্যাঁ, বিদ্যাসাগর, ওখান থেকেই আমার সাঁতারের শুরু। 1993 থেকে 2000 অবধি যতগুলো ডিস্ট্রিক্ট হয়, স্কুল গেমস হয়, বেঙ্গল হয়, এগুলো সাঁতারে একেবারে প্রফেশনালি পার্টিসিপেট করতাম। স্কুল পালিয়ে, কোচিং পালিয়ে, সকালবেলা 6:30 থেকে 9:30 অবধি, আবার বিকেলবেলা অনুশীলন, দিনে দুবেলা, এইভাবেই গরমকাল শীতকালগুলো কাটতাম। আপনি কি জানতেন তো সাঁতারে বেশ? সুইমিং ক্লাবে ভর্তি করেছিলাম, কিন্তু ও যে সাঁতারকে এত ভালোবাসবে সেই প্রতি ওর মার কি মামার আমি জানতামও না, লুকিয়ে লুকিয়ে করত। ও লুকিয়ে লুকিয়ে? ইভেন স্কুলে না যে সাঁতার করত, ওর মা শেষ পর্যন্ত যখন জানতে পারলো, ওর মা যে হাতের হাত ধরে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিল, দিয়ে ঘুরলো কথা বলতে বলতে। ও দাদানকে কি বলতো, ওই গেট দিয়ে মা ও এদিকে গেল, ও এদিকে বেরিয়ে গেল, সাঁতারে চলে গেল। হ্যাঁ, মানে আমার থাকতো, বই থাকতো ব্যাগে, স্কুলে আর সুইমিং কস্টিউম থাকতো। আমার তো কখন জলে নামবো, কখন 3:30 বাজবে, কখন আমি জলে নামবো। জলের অতলে কি আছে, হ্যাঁ, জলের ভেতরের রহস্যটা বোঝবার চেষ্টা করতে হবে। বেশ, তোমার কাছে যাব। তোমার প্রথম ইচ্ছেটি পূরণ করবার জন্য প্রথম প্রশ্নটিকে তোমার সামনে আনা হচ্ছে। খুব মন দিয়ে দেখো এবং ঠিক উত্তর দাও। দেখে নাও। দধিকর্মা পুজোর কোন দিন প্রসাদ হিসেবে খাওয়া হয়? এই যে পুজোর বিসর্জনের দিন। পুজোর বিসর্জনের দিন, শেষ দিনে। অসাধারণ। কি লিচি লজ্জা পাচ্ছ নিজের উত্তরে, হ্যাঁ? ইস, বেশ, তোমার এই উত্তর নিলাম। তুমি চ্যালেঞ্জ করতে চাও? না, সুযোগ রাখেনি। ও, তোমার জানা আছে এটা? ও আহারে, একটু সুযোগ দিলে না ওকে? এরপরে দিও, চ্যাম্পিয়ন মানুষ। বেশ, আমরা দেখে নিই। তার মানে বিসর্জনের দিন তুমি যে কথাটা বলেছো সেটি একেবারে সঠিক উত্তর হয়েছে। অনেকদিন শান্তিপুর যাচ্ছ না মনে হয়, না? নেক্সট 1 বছরও মনে হয় যেতে পারবে।
হ্যাঁ, ও বলছে যদি এরকম করে উত্তর দাও তাহলে কিন্তু শান্তিপুরে টুম্পা নিষেধ এরকম একটা পোস্টার ঝুলবে। তুমি পড়তে কোথায়? শান্তিপুরে স্কুলেই তো? হ্যাঁ, শান্তিপুর বাগাছড়া হাই স্কুল। বাহ, বাড়িটা কি একই রকম আছে তো আগের মতোই নাকি? একদমই একই রয়েছে। বাড়ির কাছে পুকুর আছে? হ্যাঁ, মানে বাড়ির পেছনেই পুকুর। আমি তো এত মাছ ধরতে ভালোবাসতাম, আমার মনে আছে। মানে আমি স্কুল যেতাম না, মানে টিউশন যেতাম না, আমি ঠিক মা সারা পাড়া খুঁজে এসে দেখতো যে কোথাও নেই, কোথায় রয়েছে। বাড়ির পেছনে অনেকটা নিচুতে আমাদের একটা পুকুর রয়েছে যেখানে মাছ চাষ করা হয়। ওইখানে বসে সারাদিন রোদের মধ্যে কাদা টাদা মেখে আমি ছিপ নিয়ে বসে রয়েছি কখন একটা মাছ উঠবে। আর উঠতো, ছোট ছোট পুঁটি মাছগুলো উঠতো। মাছগুলো সব তোমাকে দেখতে পেতো আর ওরা হাসাহাসি করতো, ধরবে বলে কিরম বোকার মতো বসে আছে। বেশ, এই যে তুমি একটা প্রশ্নের উত্তর দিয়েছো খুব তাড়াতাড়ি 25 নম্বরে, আর 25 জোগাড় করতে পারলেই তোমার প্রথম ইচ্ছে পূরণ হয়ে যাবে। বেশ, আমরা দেখে নিই তোমার প্রথম ইচ্ছে পূরণের জন্য দ্বিতীয় প্রশ্নটা কি আছে। দেখো, দেখতে পাচ্ছেন এখানে খাবারের মেলা বসে গেছে। আমি তো ভেবেই উঠতে পারছি না কোথা থেকে শুরু করবো আর কোথায় শেষ করব। আপনাকে বলতে হবে এই থালিটির নাম কি আর এই থালিটি স্পেশালি কোন জায়গায়। ভরিয়ে খাবার দেওয়া হয়েছে, তারপর একটি প্রশ্ন করা হয়েছে যে এই থালিটির নাম কি এবং কোন জায়গায়। যদি খুব ভুল না করি নর্থ ইন্ডিয়ান তো বটেই, যদি প্রভিন্সের নাম বলতে হয় রাজস্থানি থালি, দেখে তাই মনে হচ্ছে। পছন্দ করো? হ্যাঁ, বেশ ভালো লাগে, বাট এত কিছু থাকে না যেগুলো আমরা স্টুডিওতে অর্ডার করি, এত কিছু থাকে না। রাজস্থান নয়, গুজরাট, গুজরাটি থালি। আল গো উইথ গুজরাট, গুজরাটি থালি, কারণ একটা ননভেজ আইটেম আমি এখনো দেখি। নিশ্চিত? হ্যাঁ। বেশ, নিলাম। তুমি চ্যালেঞ্জ করবে? অন্য কিছু মনে হচ্ছে কিন্তু চ্যালেঞ্জ করবো। তাই নাকি? মনে হচ্ছে কিছু? না 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 এই রে, না না না, আমি চ্যালেঞ্জ করতে চাই না। বেশ, তুমি বলেছো গুজরাটি থালি, আমরা এবার দেখি। এটা হলো গুজরাটি থালি আর এটা গুজরাটের স্পেশাল। গুজরাটি থালি, তার মানে একেবারে সঠিক উত্তর দিয়েছো তুমি। তুমি দুটো প্রশ্নের উত্তরই ঠিক দিয়েছো এবং দিয়ে বংশের মুখ উজ্জ্বল করেছো, কেননা তোমার বাবার জন্য একটি বিশেষ ইচ্ছে সেটি পূরণ করেছো। চলো আমরা সেই ইচ্ছে পূরণ ঘটাই। এসো, সামনে এসো। ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া সময় এসেছে, এখন থেকে সব কাটাবি হ্যাপি বার্থডে। পছন্দ? খুব পছন্দ। হ্যাঁ, মন ভরে গেছে তো? হ্যাঁ। টুম্পা, তুমি আছো 25 নম্বরে। এই দ্বিতীয় প্রশ্নটাকে তোমার সামনে রাখা হচ্ছে, দেখে নাও। কলকাতা শহরে প্রতি স্কোয়ার কিলোমিটারে বাস করেন 12,000-এরও বেশি মানুষ। গড়পড়তা হিসেবে সারা পৃথিবীতে সেই সংখ্যাটা 47। ভারতবর্ষে প্রতি স্কোয়ার কিলোমিটারে থাকেন 382 জন, আর পশ্চিমবঙ্গে 1028। এ ব্যাপারে বিহারের পরেই
পশ্চিমবঙ্গের স্থান। এত মানুষের চাপ সামলাতে গিয়ে পশ্চিমবঙ্গ বারবার ভাগ হয়েই চলেছে, মানে প্রশাসনিকভাবে। স্বাধীনতার সময় ছিল 14টি জেলা, এখন 20টি। আরও 5টি জেলার প্রস্তাব বিবেচনায় আছে: বসিরহাট, কালিম্পং, ঝাড়গ্রাম, সুন্দরবন আর বর্ধমান ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট। সাম্প্রতিককালে 2টি জেলা উত্তর ও দক্ষিণে ভাগ হয়েছে, 24 পরগনা এবং দিনাজপুর। পূর্ব এবং পশ্চিমে ভাগ হয়েছে কোন জেলাটি বলুন তো? কোন জেলা? পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর। মেদিনীপুর গেছো কখনো? হ্যাঁ, গিয়েছি। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। না, এবারও অবকাশ রাখেনি। বেশ, তুমি চ্যালেঞ্জ করছো না, তুমি জানিয়েছো মেদিনীপুর। আমরা এবার দেখে নিই তোমার এই উত্তরের হাত ধরে তোমার প্রথম ইচ্ছে পূরণ করা গেল কি গেল না, দেখি। পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। তার মানে তুমি যে উত্তরটা দিয়েছো, মধু জ্যাঠা জানালেন যে তুমি একেবারে সঠিক উত্তর দিয়েছো। তুমি ছিলে 25-এ, আরো 25 জোগাড় করে ফেলেছো। 50 হওয়া মানে মায়ের একটা বিশেষ ইচ্ছা পূরণ, ঠাকুরের জন্য একটি সিংহাসন। বেশ, চলো আমরা সেই সিংহাসন দখল করি। পছন্দ হয়েছে? ভীষণ হ্যাঁ? পছন্দ হয়েছে। মার পছন্দ হবে তো? হ্যাঁ, একদম। মা থাকলে হয়তো খুব আরো বেশি খুশি হতো, পারলে এটাকে জড়িয়েই ধরতো। দ্বিতীয় ইচ্ছেটা জানতে চাইবো প্রথমে তোমার কাছে। তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? সত্যজিৎ রায়ের যা লিখেছেন ওয়ার্ক, বডি অফ ওয়ার্ক, কার জন্য? বাবার জন্যই? আমার জন্য, বাবার জন্য, দুজনের জন্যই তো যথেষ্ট একটা কালেক্টেবল আইটেম। বেশ, আর তোমার দ্বিতীয় ইচ্ছেটা কি? বাবার জন্য একটা রকিং চেয়ার। রকিং চেয়ার বাবা দুলবে? বেশ, এই জন্য তোমাদের দুজনকে আরো 50 নম্বর জোগাড় করতে হবে, মানে 100-তে পৌঁছতে হবে। তুমি যখন এই যে সাঁতার কাটতে বললে না, যে সাঁতার কাটতাম, আমাকে কিরকম সাঁতারটা টানতো, তো এই যে 100 করা, এই যে একটা কিছু পারবো, শেষ অবধি যাবো, এটা যেমন একটা টান। তা এই টানের মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছে কখনো? আমার বড় হয়ে ওঠাটা আর 5টা ছেলের মতো ছিল না। আচ্ছা, আমার সমবয়সী যারা যে রেসপন্সিবিলিটিগুলো নিত, আমি নেওয়ার মতো জায়গায় ছিলাম না। সাঁতারটা ছেড়ে দিতে হয় সেই কারণে। যখন আমার 16 বছর বয়স, ও সাঁতার ছেড়ে দাও তখন? হ্যাঁ, আমাকে ছোটবেলা থেকে যদি বলা হতো ডান দিকে যেতে, আমি অলওয়েজ বাঁদিক। তাই? এরকম একটা রেবেলিয়াস অ্যাটিটিউড ছিল আমার ভেতরে। মানে আমি মানবো না এটাই। হ্যাঁ, মানে যেটা আমাকে করতে না বলছে সেটাই আমি করব। তো এরকম একটা অ্যাটিটিউডের প্রতিফলন আমার জীবনে 16 বছর বয়সে আছে। আর 5টা ছেলে যেরকমভাবে তখন পড়াশোনা সব কিছুর দিকে কেরিয়ার নিয়ে ব্যস্ত, আর আমি তখনই ঢুকলাম নেশার কবলে। 16 বছর বয়স? হ্যাঁ। বাই দ্য টাইম আমি যখন ক্লাস 12-এর পরীক্ষা দিচ্ছি, ততদিনে আমার 2খানা রিহ্যাব হয়ে গেছে। মানে তার মানে তখন যখন তুমি ক্লাস 10 দিচ্ছ? হ্যাঁ, ক্লাস 10-এ আই গট অ্যাডিক্টেড। আমার জীবনের নেশার পাই, যেটা সমাজ বহির্ভূত কাজ করার একটা অদম্য ইচ্ছে আমার ভেতরে ছিল। আমার মনে হতো যে এর ভেতরে কি আছে দেখতে হবে। তখন তুমি বাবা মা, বাড়ি, কোনো কিছু কেয়ার করো না? না, আমার কাছে বাবা মা, সুখ, স্বাচ্ছন্দ্য, পরিবারের স্বাচ্ছন্দ্য, পাড়ার স্বাচ্ছন্দ্য, সমাজের স্বাচ্ছন্দ্য সবকিছুই মনে হয়েছে যে এগুলোকে দূরে ঠেলে দিয়ে যা যা করা উচিত, অসামাজিক কাজকর্ম যা যা করা উচিত আমার নেশা করার জন্য, সেগুলো আমাকে করতে হয়েছে। কি করব আমি আশাহত হয়ে গেছিলাম। আমি জানতাম যে আমার বাবা জানে যে প্রতিনিয়ত একটা ছেলেকে দেখছি, ইয়াং ছেলেকে, যে খুব আস্তে আস্তে মৃত্যুর পথে চলে যাচ্ছে। আপনার পক্ষে এটা খুবই মানে অসহনীয় একটা বিষয়, আমি জানি। শুধু আমার নয়, আমার এবং আমার স্ত্রী, স্ত্রীর তো বটেই, দুজনের পক্ষে খুব কষ্টদায়ক। মানে যেদিন প্রথম আবিষ্কার করলেন, আমি করলেও আমার স্ত্রী ছেলে বিশ্বাস করেনি। আমার মা তো বিশ্বাসই করতে চাইতো না যে আমি নেশা করি।
ঠিক কি কি করতে চাইতো না, কি করে ফেলতো আপনি যদি একটু বলেন, বা ও বলতে পারে, আমি জানি না। ওই বলুক। বেশ, কি মানে? আমি রাস্তায় থেকে চুরি করেছি। রাস্তায়? হ্যাঁ। মানে যাতে তোমার পয়সাটা জোটে? হ্যাঁ, কারণ একটা সময় আমি বাড়িকে নিঃস্ব করে দিয়েছিলাম। আমার মায়ের কোনো সোনার গয়না আমি রাখিনি। সে কি? হ্যাঁ, আমার বাবার কোনো সঞ্চয় আমি রাখিনি। সব কিছু মানে যখন দেখছি যে ফ্যামিলি থেকে আমি নেশার পয়সা পাচ্ছি না, তখন তো আমাকে বাইরে যেতে হবে। আমার হঠাৎ করে মনে হলো গাড়ির টেপ চুরি করা থেকে শুরু করে রাস্তায় চুরি করা, পকেটমারি করা, স্ন্যাচিং করা, সব কিছু আমাকে করতে হয়েছে। ধরা পড়েনি কখনো? হ্যাঁ, কনস্ট্যান্টলি আমাকে এই ধরা পড়ছি, 3 দিন লকআপে থাকছি, তারপরে বাবা এসে ছাড়াচ্ছে, থানা, পুলিশ, পাড়া থেকে মাস পিটিশন। মানে আমি যখন বড় হচ্ছি তখন এরকম ছিল যে আমার পরের জেনারেশনকে বলা হতো যে তুমি মিথ্যে কথা বলবে না, আর পাড়ায় যদি কোনোদিন দেখেছি এই শুভদার সাথে মিশতে, তাহলে তোমার ঠ্যাং খোড়া করে দেবো। এটা ছিল আমার তখনকার দিনের পরিচয়। 30টা রিহ্যাব, মানে ইন অ্যান্ড আউট। আমি তালাচাবির বাইরে, লকআপ জেলের বাইরে কিংবা রিহ্যাবের বাইরে একদিন নেশামুক্ত থাকতে পারি। ওই সময়টা আমার মনে হতো একটা সময় যে হ্যাঁ, আমি নেশা করেই মরে যাব কোনোদিন একদিন, নয় কোনোদিন একটা বড় কেস খেয়ে জেলে চলে যাব, আর না হলে কোনো মেন্টাল ইনস্টিটিউশনে। কারণ আমার মানসিক স্থিতাবস্থা, মানে আমি মানসিক ঠিক মতো ভাবতে পারতাম না যে কোনটা ঠিক কোনটা ভুল। যা যা নেশা কলকাতা শহরে করা যায় সব কিছু করেছি। জীবনের সব থেকে খারাপ সময়টা আমি শিয়ালদা স্টেশনে রাত কাটিয়ে, চুরি করে, গণপিটুনি খেয়ে, যা যা করা যায় আমি ওখান থেকে আমি জীবনের শিক্ষাটা নিয়েছি। 2008 সালের 22শে জানুয়ারি আমি লাস্ট নেশা করি। আজকে প্রায় 9 বছর হতে চললো। সুস্থ চোখে সকাল দেখি আর সুস্থ চোখে আমি ঘুমোতে যাই, যেটা আমার জীবনে কোনোদিন সম্ভব হবে বলে আমি কোনোদিন ভাবিনি। একটা সময় কলকাতা পুলিশের সঙ্গে চোর পুলিশ খেলতাম। ফিরে আসার পরে গত 2 বছর আমি কলকাতা পুলিশের অ্যান্টি ড্রাগস ডে, মানে মাদকাসক্ত দিন নিয়ে কলকাতা পুলিশ যে কাজটা করছে সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। হ্যাঁ, ভালো লাগে এভাবে ফিরে আসতে পেরেছি, এভাবে ঘুরে দাঁড়িয়েছি, সমাজ আমাকে মেনে নিয়েছে। একটা সময় পাড়া দিয়ে হাঁটতাম, যেখান দিয়ে হাঁটতাম সবাই জানতো যে নেশারি যাচ্ছে, পাতাকর যাচ্ছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে আজকে যখন রাস্তা দিয়ে আজকে আমার হাঁটতে অসুবিধা হয়, লোকে এসে সেলফি তুলতে চায়, অটোগ্রাফ চায়। আর কি চাই? আর বেশি কিছু হারাবার কিছু নেই। আর যেটা পেয়েছি বাই দ্য গ্রেস অফ গড, সেটাই অনেক। আমি ভাবছি সেই সময়গুলোর কথা, যখন তুমি নিজেকে এরকম জায়গায় নিয়ে গেছো, তখন তোমার বাবা মা কি করছিলেন? মা, যিনি এর বিন্দু বিসর্গ জানেন না, উনি বললেন, তুমি বললে যে মা বিশ্বাসই করতেন। কি করে একজন মা বিশ্বাস করবে বলো তো? আর বিশ্বাস করলেও মেনে নেবে কি করে? মানতেই পারতো না যে আমার ছেলে নেশা করে। আজকের দিনে আমি যখন সুস্থ হয়ে আছি, সুস্থভাবে বাঁচার একটা রসদ খুঁজে পেয়েছি, আমি বুঝি যে আমার বাবা মা আমার জন্য কি ফেস করেছে। তা এই তখন ওর মা যখন ও বাইরে, এই যে বললো না শিয়ালদা স্টেশনে রাত কাটাচ্ছি, গণপিটুনি, পরে এগুলো নয় আপনারা জানতে পারছেন, কিন্তু সেই মুহূর্তে জানতে পারছেন না, কিন্তু বাড়িতে একটা দুঃসহ সময় কাটাচ্ছেন যে কোথায়। না, আমি কিছু কিছু শুনতাম, আমি জানতাম, কিন্তু ওর মা তো ঠাকুর দেবতা, এই মন্দির সেই মন্দির, সকালে গেছে রাত্রে এসেছে, 500 সুগার, কথা শোনেনি কারণ। মা মারা যাওয়ার আগে
আমাকে সুস্থ দেখে গেছে, নেশা মুক্ত দেখে গেছে, সমাজের মূল স্রোতে ফিরে আসছি এরকম একটা জায়গায় দেখে গেছে। কিন্তু যখন তোমার মা বলছেন, বাবা বলছেন, তখন শোনার মতো কানটা আমার ছিল না। কানটা ছিল না, কিন্তু সেই কানটা তৈরি হলো কোন ধাক্কায়? ধাক্কাটা অনেক দিন ধরেই খাচ্ছিলাম। মানে লোকে বলে না যে দেয়ালে পিঠ ঠেকে যাচ্ছে, আমার জন্য দেয়ালে পিঠ ঠেকছে, দেয়াল ভেঙে যাচ্ছে, আরেকটা নতুন দেয়াল তৈরি হয়ে যাচ্ছে। এতটাই অতল গহ্বরে ঢুকে গেছিলাম যে আমার জন্য রক বটম, মানে শেষ, এরপরে মৃত্যু, আর না হলে ঘুরে দাঁড়ানো। পাঁচিলের মাঝখানে থেকে মডারেশনে নেশা করব, এইটা আমার জন্য সম্ভব ছিল না। যেটা আমি 7-8 বছর ধরে চেষ্টা করেছি, যে নেশাটাকে আমি কন্ট্রোলে করার চেষ্টা করব, সেটা আমার জন্য সম্ভব ছিল না। তো আমি স্বীকার করে নিয়েছিলাম যে এই নেশা শক্তিটা আমার থেকে অনেক বড়, এটা আমাকে শেষ করে দেবে। তো আমি হাত তুলে দিয়েছিলাম যে বস, আমার দ্বারা হচ্ছে না, আমি ছেড়ে দিলাম। আমার জন্য এরকম ইনস্যানিটি ছিল, এরকম পাগল ছিলাম যে আগুন জ্বলছে, আঙুল দিচ্ছি, বলছি এইবার আগুনে হাতটা দিলাম কিন্তু পুড়বে না, আর প্রতিবার পুড়তো। তো এরকম পাগলামো ছিল আমার। একদিন স্বীকার করতে বাধ্য হলাম যে আগুনটা আগুন, আঙুলটা দিলে পুড়বে, আর সেখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। তার মানে তুমিই বলতে পারলে, বোঝাতে পারলে না? আমার পারিপার্শ্বিক কিছু বন্ধু বান্ধব ছিল, আমাকে কোনো ডাক্তার, বদ্যি, সাইকিয়াট্রিস্ট নেশামুক্ত রাখতে পারবে না। পারবে তারাই যারা আমার মতো নেশা ছেড়ে আজকের দিনে ভালো আছে। সেই বন্ধুগুলো, বাবা মা কিন্তু প্রথম দিন আমাকে বিশ্বাস করেনি যে আমি নেশামুক্ত আছি। একদিন আমার জন্য 4 ঘন্টা নেশামুক্ত থাকাটা খুব বড় ব্যাপার ছিল। আমার বাবা মা কিন্তু বিশ্বাস করেনি। বিশ্বাস করেছিল সেই বন্ধুগুলো যারা আমাকে ওই হোপ স্ট্যান্ডটা দিয়েছিল, আশার আলো জুগিয়েছিল যে আমরা যদি পারি কেন তুই পারবি না। তারা আমাকে ওই সময়টা দিয়েছিল, তারা সেই সময়টা দিয়েছিল বলে আজকের দিনে ভালো আছি। আর আজকের দিনে আমি চেষ্টা করি যে নতুন যারা নেশা ছেড়ে ভালো থাকার চেষ্টা করছে তাদেরকে ওই সময়টা দেওয়া, যে আমি যদি পারি কেন তোমরা পারবে না। তো এইভাবেই আমি যেটা তাদের কাছ থেকে পেয়েছি সেটাই আমি দেওয়ার চেষ্টা করছি যারা নেশা ছেড়ে ভালো থাকার চেষ্টা করছে। এটা ভুল কথা যে নেশা ছেড়ে ভালো থাকা যায় না, আমি প্রাইম এক্সাম্পল। একটা অভাবনীয় গল্প শুনিয়েছো, একটা শক্তির গল্প শুনিয়েছো, একটা ফিরে আসার গল্প শুনিয়েছো, এবং নিজের ভেতরে থাকা যে একটা মৌতাত, যেটা আর পৃথিবীর কোনো ইনজেকশন দিতে পারে না, পৃথিবীর কোনো পাতা দিতে পারে না, পৃথিবীর কোনো নেশা দিতে পারে না, যদি না তুমি নিজেকে দাও। তো এইটা এমন একটা শক্তি, একদিন না একদিন নিজেকে অনুভব করতে হয়, আর সেই জন্য একটু মূল্য দিতে হয়। সেই মূল্যটা তুমি দিয়েছো। এটা একটা অন্যরকম ইচ্ছে পূরণের গল্প। তোমার আশীর্বাদ করলাম অনেক। তোমার এই শক্তি আমাদের সকলের মধ্যে সঞ্চারিত। তোমার ভেতরে এই স্ট্রেংথকে ধরে রেখো। হাতের এই যে ট্যাটু, ওটা কিসের গল্প? এটা একটা কই ফিশ, জাপানিজ কই। জাপানিজরা বাড়িতে কই পোষে, কারণ সারা জীবন কই কি করে, স্রোতের বিরুদ্ধে গিয়ে, ঝর্ণা পড়ছে, স্রোতের বিরুদ্ধে সারা জীবন কাটিয়ে দেয় সাঁতার কাটতে কাটতে। হয়তো ঝর্ণাটা উপর দিয়ে পড়ছে, ও সারা জীবন লাফ দিয়ে ওপরে ওঠার চেষ্টা। তো সেই জন্য ট্যাটুটা করা, যে প্রসপারিটি এগেন, মানে সব কিছুর বিরুদ্ধে গিয়ে কিছু অ্যাচিভ করা, সেই জন্য ট্যাটুটা। এটা আমার জীবনের সঙ্গে অনেকখানি সামঞ্জস্যপূর্ণ একটা ট্যাটু, সেটা করেছিলাম। তো ভালো লাগে বেশ। হ্যাঁ, একটা শক্তি পাও। হ্যাঁ, একটা শক্তি তো পাই। বাহ, এবার তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ করার পালা। বেশ, তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য এবার তোমার সামনে তোমার 3 নম্বর প্রশ্নটা আসবে, সেটিকে দেখো, তারপর ঠিক উত্তরটা দাও। দেখে নাও। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের অফুরন্ত ভাণ্ডার। তার মধ্যে একটি হলো অসাধারণ এই জলপ্রপাত, যার সৌন্দর্যের কাছে হার মানে বিশ্বের নামি দামি অসংখ্য জলপ্রপাত। কর্ণাটক এবং গোয়া রাজ্যের সীমান্তে অবস্থিত এই জলপ্রপাতটির উচ্চতা প্রায় 310 মিটার, যা ভারতবর্ষের অন্যতম উচ্চ একটি জলপ্রপাত। পশ্চিমঘাট পর্বতমালায় অবস্থিত মান্ডবী নদীর এই জলপ্রপাতের সৌন্দর্য অতুলনীয়। বর্ষাকালে এর রূপ হয় দেখার মতো, কিন্তু দুঃখের বিষয়, বর্ষাকালে গাড়ি করে যাওয়া হয়ে ওঠে অসম্ভব। তখন একেবারে সামনে দাঁড়িয়ে এর রূপ দেখতে হলে
কিছুটা বাইক আর ট্রেকিং। না হয় আগের স্টেশনে নেমে রেল লাইন ধরে পাহাড়ের গা দিয়ে কিছুটা হেঁটে আসা। রেলপথে এলে একটি নির্দিষ্ট হল্ট স্টেশনে নেমে প্রায় 1 কিলোমিটার পথে পায়ে হেঁটে জলপ্রপাতটির প্রথম দর্শন এক স্বর্গীয় অনুভূতি। চেন্নাই এক্সপ্রেস সিনেমার একটি দৃশ্যের শুটিং লোকেশনও এই জলপ্রপাতটি। এই জলপ্রপাতটির নাম কি? জলপ্রপাতটির নাম কি? গোয়া গেছো কি তুমি? গোয়া গেছি ফ্লাইটে। যদি ট্রেনে করে যেতাম তাহলে হয়তো মাথায় থাকতো। কোনো নাম মাথায় আসছে না। পাস করে দেবো, কারণ মাথায় আসছে না। তোমার কি কিছু মাথায় আসছে? বেশ, তাহলে এই যাত্রায় আমরা দেখে নিই কোন জলপ্রপাত। এই জলপ্রপাতটির নাম দুধসাগর। দুধসাগর, এই শব্দটা তোমার কাছে আমরা জানতে চাইছিলাম। তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য তোমার 3 নম্বর প্রশ্নটাকে তোমার সামনে রাখা হচ্ছে। দেখো, একটা শুটিং হচ্ছে আমরা দেখতে পেলাম। এটি গানের, খুব চেনা গানের। সেই গানটি কি? চেনা লাগছে? হ্যাঁ, একদমই চেনা। মনে পড়ছে না? মনে করো। ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা। কিরকম গানটা একটু শোনাও। ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ढिंका चिका ए ए ए ओ ओ ओ ओ ओ 12 महीने में 12 तरीके से तुझको चाहूं। এই গানটাই গানটা। বেশ, তাহলে তোমার এই উত্তরটা নিলাম। তুমি যখন এতটাই নিশ্চিত, এরপরে ভুল হলে আমাকে দোষ দিতে পারো। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গেল, এটা দিয়ে তুমি 75-এ পৌঁছতে পারলে কিনা। महीने में 12 तरीके से तुझको प्यार जताऊंगा रे। তার মানে তুমি যে গানটির কথা বলেছো একেবারে সঠিক গানের কথা বলেছো। তুমি 75 স্কোর করতে পেরেছো। একটু অপেক্ষা, তুমি আছো 85। 4 নম্বর প্রশ্ন আসবে, দেখে নাও। চোরের উপর বাটপারি তো হয় জানি, কিন্তু গোয়েন্দার উপর গোয়েন্দাগিরি হয় কি? চলুন দেখা যাক কি হয়। আচ্ছা আচ্ছা, রজনী সেন রোডটা কোথায় বলতে পারেন? রজনী সেন রোড। রজনী সেন রোড এটা তো। আচ্ছা, 21 নম্বরটা কোথায় বলতে পারেন? ওইদিকে। থ্যাংক ইউ।
21 নম্বরটা কোথায় বলতে পারেন? এইদিকেই কোথাও হবে, দেখে নিন একটু, আমি একটু তাড়ায় আছি। দাদা 21 নম্বরটা কোথায় বলতে পারেন? না, আমি বলতে পারবো না। বা এখানে থাকেন, 21 নম্বরটা জানেন? এখানে আমার বাড়ি। 21 নম্বরটা কোথায় বলতে পারেন? হ্যাঁ 21 নম্বর, এটা তো কুড়ি, ওই আন্ডার কনস্ট্রাকশন যে বিল্ডিংটা হচ্ছে তার পাশেরটা 21 নম্বর। এইবারে আপনারা বলুন তো, এই 21 নম্বর রজনী সেন রোডের বাড়িতে বাংলা সাহিত্যের কোন বিখ্যাত চরিত্র থাকতেন? কার ঠিকানা 21 নম্বর? 21B বেকার স্ট্রিট। তো শার্লক হোমস। সত্যজিৎ রায়ের ফেলু মিত্তির, ফেলুদা। নিশ্চিত? নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করতে চাও? না, বেশ, দেখে নি। আপনার নাম ঠিকানাটা লিখে নি। হ্যাঁ, আপনার সঙ্গে যখন পরিচয়টা হয়েই গেল তখন। প্রদোষ মিত্র, 21 রজনী সেন রোড, কলকাতা 7,29,000। ফেলুদা মানে প্রদোষচন্দ্র মিত্র এই ঠিকানায় থাকতেন। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটা পাওয়া গিয়েছে সেটা একেবারে সঠিক উত্তর। তুমি পৌঁছলে 75-এ, এবার তোমার কাছে যাব, তুমি 75-এ আছো। এইবারের প্রশ্নটার উত্তর দিতে পারলে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে যাবে। দেখে নি তোমার 4 নম্বর সাধারণ প্রশ্নটা কি আছে। এর মধ্যে কোনটি মিষ্টির দোকানে পাওয়া যায়, এবং তারপর বুঝিয়ে দিতে হবে যে এই কারণে। যদি চাও বাবার সঙ্গে সাহায্য নিতে পারো, তাহলে তোমার একটা সাহায্য চলে যাবে। দেখো কি করো। জামটা মিষ্টির দোকানে পাওয়া যায়, কালো জাম। এই সিদ্ধটা খেতে মিষ্টি এবং নাম জাম, কিন্তু কালো, আবার দেখতেও কালো। কালো জাম। জামটা কালো আর ওটা একটা মিষ্টি বোঝানো হচ্ছে। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। দেবে চ্যালেঞ্জ? বেশ, আমরা এবার দেখে নি তোমার কাছ থেকে যে উত্তর পেলাম সেটা দিয়ে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হলো কি হলো না, দেখি। জামটি যেহেতু কালো রঙে লেখা আছে, তাই কালো জাম একটি মিষ্টির নাম, তাই তোমার উত্তরটা একেবারে সঠিক হয়েছে। তুমি এই উত্তর দেওয়া বাবদ 25 পেলে, এবং 25 পাওয়া মাত্র তুমি পৌঁছে গেলে 100-তে। 100-তে পৌঁছলো মানে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। চলো সামনে এসো। তোমরা ছেলে বলেছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে নি, আজ তোমাদের স্বপ্নগুলো সত্যি করে দিই। ইচ্ছে পূরণ হলো তো? ইচ্ছে খুশি ফিরিয়ে দেওয়া। অনিন্দ, দ্বিতীয় ইচ্ছে পূরণের জন্য একটি প্রশ্ন আসছে তোমার সামনে, এটি বলতে পারলেই তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ। দেখা যাক। छोटी सी मुलाकात प्यार बन गई, प्यार बन के गले का हार बन गई। या हिप्पी हिप्पी या हिप्पी हिप्पी या छोटे से मुलाकात प्यार बन गई। या हिप्पी हिप्पी या हिप्पी हिप्पी या। যে অভিনেতাকে দেখলাম, এই অভিনেতার নাম কি? উত্তম কুমার। উত্তম কুমার এইভাবে নাচছে, ক্রিস্প নাচছে? একটুখানি যে লোকটাকে ধুতি পাঞ্জাবিতে দেখে অভ্যস্ত, সে ওরকম ভাবে ট্যাপ ডান্সিং করছে। তাও চুলের স্টাইল যেটুকুনি ইপিতে
বুঝতে পারলাম উত্তম কুমারই মনে হচ্ছে। বেশ, তোমার এই উত্তর নিলাম। চ্যালেঞ্জ করবে? একদম তাই? উত্তম কুমার। তোমারও তাই মনে হচ্ছে? তোমার উত্তর ঠিক না ভুল দেখি। ছোটি সি মুলাকাত ছবির গান, এবং এটার প্রডিউসার ছিলেন, প্রযোজক ছিলেন উত্তম কুমার নিজে। আচ্ছা, যে অভিনয় করেছেন তো বটেই। তার মানে উত্তম কুমার একেবারে সঠিক উত্তর হয়েছে। উত্তর ঠিক দেওয়ার কারণে তোমার দ্বিতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। চলো আমরা সেই ইচ্ছে পূরণ ঘটাই। এবার সত্যজিৎ রায়ের সঙ্গে সময় কাটবে, তাই তো? একদম একদম। বাহ, কিন্তু এই যে নাচটা দেখলাম, এই নাচটা কি তুমি এই আনন্দে নেচে দিতে পারবে? যেমন ইচ্ছে বাবার সঙ্গে তো দারুণ হবে। বাবা যদি পার্টিসিপেট করে তো দারুণ হবে। ও আচ্ছা, বাবার হাঁটুতে প্রবলেম, যেটুকুনি পারে। বাবা তো পারছে দেখছি। হ্যাঁ, লাঠি নিয়েই হচ্ছে। বাপ বেটায় আনন্দ, দারুণ ব্যাপার। তৃতীয় ইচ্ছে পূরণ করার পালা। তোমার তৃতীয় ইচ্ছেটা কি? যে বাড়িতে আমি থাকি যা হয়, মা না থাকলে জামা কাপড় এদিক ওদিক ছড়ানো, সময় পাই না গোছানোর, বাড়িটাকে একটু রেনোভেট করা, সেটাকে একটুখানি সুন্দর করে গোছানো। তোমার তৃতীয় ইচ্ছে? আমার এই ইচ্ছেটা আমি জানি আমার সঙ্গে মা বাবা দুজনেই বলবে হ্যাঁ, কারণ তাদেরও ইচ্ছে এটাই। সেটা হচ্ছে আমি এখন যেখানে থাকি তার কাছেই একটা মন্দির রয়েছে, সেখানে কিছু বাচ্চা থাকে, তাদের নিজের বলতে কেউ নেই। তো আমার ইচ্ছে আছে যে পুজোর সময় তাদের পুজোর আগে কিছু জামা কাপড় দিতে, আর কিছু ভালো যদি খাওয়াতে পারি, একদিন নিজে গিয়ে থেকে, তাহলে আমার খুব ভালো লাগবে, সঙ্গে বাবা মারও খুব ভালো লাগবে। এটাই তোমার তৃতীয় ইচ্ছে? একদম। বেশ, এই ইচ্ছে পূরণের জন্য তোমাকেও 50 আরো জোগাড় করতে হবে, অর্থাৎ 150-তে পৌঁছতে হবে। জাদু প্রশ্ন আছে আর সাধারণ প্রশ্নও আছে, তুমি কোনটা চাইবে? সাধারণ প্রশ্ন। বেশ, খুব ভালো করে দেখে নাও প্রশ্নটা কি। তানপুরায় কটি তাঁত থাকে? ছটি। বেশ, তুমি কি চ্যালেঞ্জ করবে? 4টে। চ্যালেঞ্জ করলে 4টি। বেশ, আমরা দেখে নিই তানপুরায় আসলে কটি তাঁত থাকে, দেখা যাক। তোমার উত্তরটি ঠিক হয়েছে, এবং দুর্ভাগ্যবশত তোমার উত্তরটি এবারে ভুল হয়েছে। তোমাকে আপাতত 100-তে অপেক্ষায় রাখলাম। তুমি পৌঁছে গেলে, চ্যালেঞ্জ করেছিলে বলে আরো 25 পেয়ে গেলে, 125। এবারে তোমার সামনে একটি প্রশ্ন আসবে, দেখে নাও তোমার প্রশ্নটা কি আছে। এই যে ছবিটি দেখলাম, এর থেকে আমরা তোমাকে একটা কিছু বোঝাতে চাইলাম। কি বোঝাতে চাওয়া হলো তোমাকে? ওয়েটকে দুভাগে ভাগ করে, তার মানে ওয়েটকে দুভাগে ভাগ করা হলো? হ্যাঁ, টোটাল ওয়েটটাকে দুভাগে ভাগ করে উপরের দিকে উঠছে। অসাধারণ, একটু পেয়ে গেল উত্তর। তাহলে কি বলবো?
ওয়েট আপ না, ওয়েট ইনক্রিজ। ঠিক শব্দটা বলো। ওপরে উঠলো, ওয়েট গেইন তো বাবার সেই সঙ্গে কথা বলে না, বাবা বোধহয় কিছু বলতে বাবা, চাইছে। কিছু বলবে? একটা হেল্প নিলাম। হ্যাঁ নাও, হেল্প নাও। হ্যাঁ, ওয়েট লিফটার। হ্যাঁ লিফট, ওয়েট লিফট। কি কারণে মনে হচ্ছে? দুদিকে দুটো ওয়েট ওপর দিকে উঠলো। হ্যাঁ লিফট। মানে এদিকে 1, 2, 3 কেজি, এইদিকে এই নিয়ে খেলাও আছে তো একটা। হ্যাঁ, ওয়েট লিফটিং। তাহলে তোমার কি মনে হচ্ছে এটা? ওয়েট লিফটিং। বেশ, তোমার এই উত্তরটা নিলাম। তুমি কি চ্যালেঞ্জ করবে এবার? না। বেশ, এবার দেখে নি। ওয়েট লিফটিং একেবারে সঠিক উত্তর হয়েছে তোমার। তুমি আরো 25 জোগাড় করে ফেলেছো, পৌঁছে গেছো 150-এ পৌঁছানো মানে তোমার তৃতীয় ইচ্ছে পূরণ। চলো উৎসব করি। এটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। বাবার হাতে তুলে দিন। না, তোমার তো বাড়ি। আচ্ছা। কিন্তু বাবাও নিশ্চয়ই খুশি হবেন এই ভেবে যে মা থাকলে খুব খুশি হতেন, তার কারণ মাই তো গুছিয়ে টুছিয়ে রাখতেন। মা নেই, কিন্তু তুমি যে একটা ইচ্ছে করেছো বাড়িটাকে গোছগাছ রাখার জন্য, ওর মা যেখানেই থাকুন খুব খুশি হবেন, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছি তো? একদম। তোমার চতুর্থ ইচ্ছেটা কি? আমার বোন দিল্লিতে থাকে, তো আমাদের ফ্যামিলির একত্রিত হওয়ার জায়গাটা খুব কম। আমি খুব কম সময় পাই দিল্লিতে যাবার, আমার বোনের মেয়ের সাথে সময় স্পেন্ড করার। আমি চাই যে পুরো ফ্যামিলি একসাথে হয়ে কোথাও ঘুরতে যায়। বাহ, আরে ট্রিপ কোথাও একটা ট্রিপ। হ্যাঁ, এটার জন্য তোমার নিজস্ব প্রশ্ন তো আছেই, তাছাড়া ওকে চ্যালেঞ্জ করবার সুযোগ থাকছে। বেশ টুম্পা, তুমি আছো 100-তে। তুমি যদি ম্যাজিক প্রশ্নটা চাও বা জাদু প্রশ্নটি চাও, তুমি পৌঁছে যাবে 150-তে এবং তোমার তৃতীয় ইচ্ছে পূরণ এখনই হয়ে যাবে। ম্যাজিক প্রশ্ন। বেশ, এবার তোমার জাদু প্রশ্নটাকে তোমার সামনে আমরা এনে দিচ্ছি। তিনটে জিনিসের মধ্যে মিল কি, একটি শব্দ বলে সেই মিলটি বোঝাতে হবে। কাঠি। বোঝাও এবার। ঢাকে কাঠি, মানে ওখানে কাঠির ব্যবহার লাগে। দেশলাই কাঠি, আর একটা হচ্ছে কাঠি আইসক্রিম। তার মানে শব্দটা কি? কাঠি। বেশ, তোমার কাঠি শব্দটা নিলাম। অনিন্দ, তুমি চ্যালেঞ্জ করবে? না না না, তোমার উত্তরটা যদি ঠিক হয় তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হবে। তোমার উত্তর ঠিক না বেঠিক দেখি। তার মানে কাঠি শব্দটা একেবারে সঠিক উত্তর হয়েছে। এবং এই জাদু প্রশ্নের জন্য যেহেতু 50 নম্বর থাকে, তুমি 50 পেলে 100 থেকে পৌঁছে গেছো 150-তে, তোমার তৃতীয় ইচ্ছে পূরণ হয়ে গেছে। বেশ, কাঁদছো কেন? আনন্দে? না, মানে আমি নিজে যে বাচ্চাগুলোর জন্য কিছু দিতে পারলাম, মানে নিজে যেটা ভেবি, মানে ওদের মুখগুলো ভাবলেই মনে পড়ছে ওদের মুখ। বাহ, খুব ভালো। তোমার চতুর্থ ইচ্ছেটা কি? রান্না করতে মা খুব ভালোবাসে, আর রান্নাঘর খুব সাজিয়ে রাখতে ভালোবাসে। তাই জন্য ইচ্ছা আছে যে কিচেন সেট মায়ের জন্য যদি দিতে পারি। বেশ, সেজন্য তোমায় 200-এ পৌঁছতে হবে। তাই ওর প্রশ্ন, সেদিকেও তীক্ষ্ণ নজর রাখতে হবে। চতুর্থ ইচ্ছে পূরণের জন্য তোমার হাতে একটা ম্যাজিক কোয়েশ্চেন আছে, যেটা 50 নম্বরে, এবং ওইটির হাত ধরে তোমাকে পৌঁছে যেতে হবে
তোমার চতুর্থ ইচ্ছে পূরণ। আর যদি ও চ্যালেঞ্জ করে তোমার ম্যাজিক প্রশ্নকে এবং ঠিক বলে তাহলে ও 50 পাবে, যদি ভুল বলে -50 হবে। তোমার কোনো রিস্ক নেই। আচ্ছা বেশ, আমরা দেখে নিই তোমার জাদু প্রশ্নটি কি। সিএসটিসি, ক্যালকাটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। কলকাতার শেষ যে কয়েকটা জায়গায় ক্যালকাটা শব্দটা এখনো টিম করে টিকে আছে, এটা তার মধ্যে একটা। আরো সহজ করে বললে কলকাতা স্টেট বাস। স্টেট বাসের জনপ্রিয়তা সহজেই অনুমেয়। প্রাইভেট বাসের মতো প্যাসেঞ্জার তুলতে যায় না, নির্দিষ্ট বাস স্টপ ছাড়া কোথাও দাঁড়ায়ও না। হরতালের দিন প্রাইভেট বাস চলবে কি চলবে না, স্টেট বাস চলবে। এককালে এই সিএসটিসির দোতলা বাস ছিল, সেটা আর নেই, কিন্তু এখন এসেছে এসি বাস। 1948 সালে সরকার প্রথম বাস চালানো শুরু করলেও 1960 সাল থেকে সিএসটিসির যাত্রা শুরু। কলকাতার ভালো মন্দের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে এই প্রতিষ্ঠান। এই 4টি লোগোর মধ্যে সিএসটিসির লোগো কোনটি? এই যে 4টি লোগো দেখতে পাচ্ছি তার মধ্যে কোনটি সিএসটিসির লোগো? বাবার হেল্প নিতে পারি তো? একটা হেল্প তোমার আছে। হ্যাঁ, বাঘ যেটা আছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট। এটা তো ফুটবল। মাঝখানে দুটোর ভেতরে যে কোনো একটা। তিন নম্বর, সাদা কালো যে চাকতিটা। 3 নম্বরটা। বাঘকে আমি খুব ভয় পাই, যেহেতু রাস্তা কলকাতায় গাড়ি চালাই তো। এই বাঘের সাইনওয়ালা যেভাবে বাসগুলো চলে ওদেরকে খুব বাঁচিয়ে চলতে হয়, ওই জন্য ওই লোগোটা খুব মাথায় রয়েছে। মানে WSTCর বাস মানে ছেড়ে দিতে হবে। এবার কলকাতার বাস ড্রাইভাররা রীতিমতো ভদ্রভাবে চালায়, তো আমি সাদা কালোর সাথেই যাচ্ছি। যদি ঠিক হয় 50 পাবে, যদি ভুল হয় কিছুই পাবে না। হ্যাঁ, তুমি কি চ্যালেঞ্জ করবে? তাহলে তোমার এই উত্তরটা ঠিক হলো না ভুল হলো আমরা এবার যাচাই করে নিই। এটাই বারে বারে দেখো তুমি। এটাই বারে বারে দেখি। আর যেটা তুমি সাদা কালো বলে বলছিলে সেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের লোক। আচ্ছা, তাই যে বাঘকে তুমি ভয় পেয়েছো সে বাঘ যে তোমার মনে ভয় ধরিয়েছে সেটা বোঝা গেল, কারণ তোমার উত্তরটা ভুল হলো। তুমি 150 দাঁড়িয়ে রইলে, তোমার ওর প্রশ্নকে চ্যালেঞ্জ করবার সুযোগ আছে। ওর হাতে একটি প্রশ্ন আছে, একটি সাধারণ 25 নম্বরের প্রশ্ন। যেহেতু তোমরা দুজনেই 150 দাঁড়িয়ে আছো, সেহেতু এই প্রশ্নটা তোমাকে করতে হবে, নাহলে করার দরকার হতো না। এটা দিয়ে তোমার ইচ্ছে পূরণ হবে না। কিন্তু আজকের বিজয়ী বা বিজয়িনী হিসেবে কে চিহ্নিত হবে সেটা হয়তো এটার মধ্যে দিয়ে নির্ধারিত হতেও পারে। এবার তোমাকে সেটা করি। পৃথিবীর মোট জনসংখ্যা 6 বিলিয়ন, আর মুম্বাই লোকাল ট্রেনে সারা বছর 2 মিলিয়নের উপর লোক যাতায়াত করে। প্রতিদিনের প্যাসেঞ্জার সংখ্যা দাঁড়ায় 7 মিলিয়ন, যা সুইজারল্যান্ডের জনসংখ্যার সমান এবং ভুটানের জনসংখ্যার 10 গুণ। মুম্বাই বাসিন্দারা ঠাট্টা করে বলেন, পিক আওয়ার্সে লোকাল ট্রেনে যাত্রীদের কষ্ট করে ট্রেনে উঠতে বা নামতে হয় না, ভিড়ের ঠেলাতেই যা হওয়ার হয়ে যায়। আর একটা কথাও তারা বলেন, ভগবানকে পাওয়া গেলেও যেতে পারে, কিন্তু জানলার ধারে সিট নইব চ। মুম্বাইয়ের বাসিন্দারা ঘড়ি ধরে নয়, ট্রেনের টাইম ধরে সারা দিনের প্ল্যানিং করেন। প্রতি 5 মিনিট অন্তর ট্রেন চলে। রাত্রে মাত্র ঘন্টা দেড়েক ট্রেনের দাপাদাপি বন্ধ থাকে। 1853 সালের 16ই এপ্রিল ভারতবর্ষের প্রথম ট্রেনটি মুম্বাই থেকে যাত্রা শুরু করেছিল। আজ তা হয়ে উঠেছে মুম্বাইয়ের লাইফলাইন। ভারতবর্ষের প্রথম ট্রেনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে কোন স্টেশন অবধি চলেছিল?
স্কুলের বইতে আমরা ছোটবেলায় পড়েছি, এতদিন মনে রেখেছো কিনা সেটাই আসল। আমাদের এক মাস্টারমশাই ছিল, আমাদের যখনই প্রশ্ন করতো আমরা না জানলেও কিরকম করতাম জানো তো? তোমাকে একটা দুষ্টুমি দেখাচ্ছি, মানে পাছে মারে সে না এরম এরম করতাম, বলছি স্যার এরম এরম করতাম, তা স্যার তখন বলতেন খুব মিষ্টি করে, শোনো শূন্যে জিলিপি এঁকে কোনো লাভ হবে না, তুমি শূন্যে একেবারে জিলিপি এঁকো না, যেটা মনে আসছে সেটা বলো। গোয়া। বেশ, তোমার এই উত্তরটা নিলাম, তুমি কি চ্যালেঞ্জ করতে চাইবে? থানে। থানে, বেশ, তোমার এই উত্তরটা নিলাম, তুমি চ্যালেঞ্জ করেছো। যদি তুমি এটা ঠিক বলো তাহলে তুমি পৌঁছবে 175-এ এবং আজকের বিজয়ী হবে। যদি ভুল বলো তাহলে তোমার -25 হবে, তুমি পৌঁছে যাবে 125-এ, ও বিজয়ী হয়ে যাবে। আর যদিও ঠিক বলো তাহলে ও 175-এ পৌঁছবে। আমরা দেখে নিই এবার এই ট্রেনটি কোথায় পৌঁছেছিল। ট্রেনটি সেদিন বড়ি বন্দর বা আজকের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে থানে অবধি গিয়েছিল। তার মানে তোমার কাছ থেকে যে উত্তরটি ফাইনালি পাওয়া গিয়েছে সেটি একেবারে ঠিক উত্তর হয়েছে। এবং তোমার আজকে শেষ উত্তরটা দুর্ভাগ্যবশত ভুল হয়েছে। তাই তুমি রইলে 150-তে, তুমি পৌঁছলে 25 জোগাড় করে 175-এ। অতএব আজকের খেলায় আর ইচ্ছে পূরণের সুযোগ রইল না, কিন্তু আজকের খেলার বিজয়ী কিছু নাম্বার বেশি স্কোর করার জন্য তুমি অনিন্দ। বেশ, এসো আমরা শেষটাকে স্মরণীয় করে রাখি। সামনে এসো সবাই। তোমরা ছিলে বলেই ছিল স্বপ্নগুলো কাছে, ছোট্টবেলার রূপকথারা এমনি করে বাঁচে। আমরা এবার সোনার কাঠি মুঠোয় তুলে। আদি মোহিনী মোহন কাঞ্জিলালের তরফ থেকে একটি বিশেষ শাড়ি থাকে স্বর্ণালী কাঞ্জিলালের তৈরি করা। এইটা তোমার বোনের জন্য আমরা তোমার হাতে দিলাম, মা খুশি হবে। মা খুব খুশি হবে। বেশ, এছাড়া যেহেতু তুমি আজকে বিজয়ী হয়েছো, এই হোটেল পোলো টাওয়ার্স শিলংয়ের তরফ থেকে একটা 2 nights 3 days ফ্রি স্টে, যেটা তুমি বেড়াতে যেতে চেয়েছিলে বাবাকে নিয়ে বেরিয়ে পড়তে পারো, এটাও তোমার হাতে তুলে দেওয়া হবে। আর এই কেয়ার কন্টিনিউয়ামের তরফ থেকে একটা স্পেশাল হেলথ গিফট তোমার বাবার জন্য। আজকের গল্পটা একটি শান্তিপুরের মেয়ে কলকাতায় এসেছে, কেমনভাবে কলকাতার সঙ্গে লড়াই করেছে এবং শান্তিপুরে ফিরে গেছে, সেই গল্প আমরা শুনেছি। আমরা শুনেছি এমন একজন মানুষের কথা যে একটা অশান্তিপুরে বাস করছিল কিছুদিন, কিন্তু সেখান থেকে শান্তিপুরে ফিরেছে এবং বাবার মুখে হাসি ফুটিয়েছে। তাই দুই দিকে দুই বাবা আছেন, মাঝখানে ছেলেমেয়েরা আছে, আর ওই দিকে আছেন আপনারা। এই সবাই মিলে আমাদের পরিবারটা খালি বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, আর সারা পৃথিবীটা হয়ে উঠছে একটি হ্যাপি প্যারেন্টস ডে এর মঞ্চ। সেজন্য আপনাদের অনেক শুভেচ্ছা, ধন্যবাদ এবং অভিনন্দন। শুভরাত্রি। আমি শুনেছি রেবা মাসিমার কথা, ওনার স্বামী মারা গেছেন, উনি নিঃসন্তান, ছেলে মেয়ে কেউ নেই, খুব কষ্টে আছেন। আজকে আমার লক্ষ্য একটাই, যাতে ওনার ছেলে হয়ে উঠতে পারি, ওনার দুঃখে কষ্টে পাশে দাঁড়াতে পারি। জি বাংলা রেবা দেবীকে সম্মান জানাচ্ছে অনিন্দর মাধ্যমে। মাসিমা কেমন আছে? ভালো আছি বাবা। আমি তোমার কথা শুনেছি, তাই ছুটে এসেছি তোমার কাছে। আর যখন এলামই, আমি নিজের সাধ্যমতো কিছু জিনিসপত্র এনেছি তোমার জন্য, যাতে তোমার জীবনে একটু সুখ স্বাচ্ছন্দ্য আনতে পারি। তোমার জন্য একটা জল গরম করার যন্ত্র এনেছি। আমি জানি এগুলো খুব সামান্য কিছু, তাও চেষ্টা করছি আমার সাধ্যমতো যাতে একটু সুখ দিতে পারি তোমাকে। আমার মা নেই, তাই তোমার ভেতরে আমি মাকে খুঁজে পাই। আমার সন্তান, হ্যাঁ, সেইভাবেই আশীর্বাদ করো। আজকে থেকে তোমার সন্তান হলাম। যখন ডাকবে, দিনের যে কোনো সময় যখন ডাকবে, আমি ছুটতে চলে আসবো তোমার কাছে।
আমি এরকম একটা উদ্যোগে সামিল হতে পেরে জি বাংলার হ্যাপি প্যারেন্টস ডেকে ধন্যবাদ জানাবো যে একজন মা আজকে একটা সন্তান খুঁজে পেল, একজন মাহারা ছেলে তার মাকে খুঁজে পেল। জি বাংলা হ্যাপি প্যারেন্টস ডের মঞ্চ থেকে রেবা দেবীর ইচ্ছা পূরণ করে অনিন্দ্য আসলে সম্মান জানালেন এই রকম অসংখ্য বাবা মাকে।